আমার 40,000 বইয়ের সংগ্রহ। আমি বারবার সেই বইয়ের কাছে ফিরে যাই, আরও বই কিনি, পাগলের মতো বই কিনি। আমার 42 বছর বয়সে আমার শেষ চাকুরি ছেড়ে দিই, চাকরি করিনি, কিন্তু আজ অবধি আমি কাজ করে, বইয়ের কাজ করে, মানুষে বোঝেনও না আমি কি করি, আমি বই সম্পাদনা করি, সেটা আমার পেশা। আমাকে যখন কেউ নাট্য সমালোচক, চলচ্চিত্র সমালোচক ইত্যাদি 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 বলেন, আমি তাতে কোনো শ্লাঘা বোধ করি না। আমি বই তৈরি করি, লেখকরা আমার চেয়ে অনেক বড় মাপের মানুষ, তাঁদের বই, তাঁদের সৃষ্টি, সেইটা যাতে নিপাট মানুষের কাছে পৌঁছয়, বইয়ের প্রবাহ, বইয়ের বহতা, বই চলবে, যাবে, মানুষের মনের মধ্যে ঢুকে মিশিয়ে যাবে, সেটাকে নিশ্চিত করা। কোথাও যেন কোনো বাধা, কোনো সংকোচ, কোনো অবরোধ যাতে না আসে, সেটাকে নিশ্চিত করার কারিগর আমি, মজুর আমি কোনো দিন যে ভয়ের কথা, যে আশঙ্কার কথা স্বপ্নময় বড় অন্তর থেকে বললেন, যে কাজটার ওপরে আমি কি একটা সংজ্ঞা, কি একটা নাম, কি একটা উপাধি আমি চাপিয়ে দিয়ে সেটাকে মহিমান্বিত করব, সেটাকে বাজারে ছড়িয়ে দেব, আমি খুব শ্লাঘান্বিত। আমি বইয়ের মিস্ত্রি, কারিগর, মজুর, শ্রমিক কথাটা সংস্কৃত থাক না, ওটাও বলবো না, শ্রমিক নয়, শ্রমিক, ঠিক আছে। এবং সেইখান থেকে আমি যেটা দেখি যে এই যখনই প্রশ্ন সংশয় আসে আমি বইতে ফিরে যাই, এবং বই আমাকে উত্তর দেয়। সবসময় সাজানো গুছানো উত্তর দেয় না, কিন্তু আমাকে ভাবনায় প্ররোচিত করে, আরও ভাবো, আরও প্রশ্ন তোলো, এই জায়গাটাতে ঠেলে দেয়। আমি আমার বাড়িতে একটা রেডিও যন্ত্র কিনেছি, টিভি যন্ত্র কিনেছি এক সময়। আমি টিভি দেখি না। আমি নিজে অনেক টিভি অনুষ্ঠান করেছি এক সময়, বড় বড় মানুষদের সাক্ষাৎকার গ্রহণ করেছি, করে কৃতার্থ হয়েছি, এবং প্রত্যেকটা সাক্ষাৎকারের আগে কিন্তু আমি অনেক পড়েছি, সেই পড়ার বিদ্যেটা নিয়ে তাদের কাছে বসেছি, সেই বিদ্যা থেকে কথা বলেছি, প্রশ্ন তুলেছি, এবং তাদের অনেক উত্তর টেনে আনতে পেরেছি ওই বিদ্যার সহমতে, ওই বিদ্যার বিনিময়ে, তবে পেয়েছি। তারা দুম করে কিছু আমাকে দিয়ে দেননি, আমার হাতে তুলে দেননি, আমি দাবিও করি। কিন্তু আমি টিভি দেখি না। আমি 1982 সালের পরে নিশ্চিত করেছি যে ভোটদাতার তালিকায় আমার নাম থাকবে না। যে ব্যবস্থায় দরিদ্র দেশ আমাদের, মানুষ খেতে পায় না, তাকে 10 টাকা দিলে সে তার ভোটটা বেচে দিতে পারে, এমন জায়গায় আমরা তাকে রেখে দিই যাতে এই ভোটটা আমরা কিনতে পারি। অশিক্ষার কোন দুর্বিষহ যন্ত্রণায় আমরা অসংখ্য মানুষকে নিমজ্জিত রেখে লজ্জা পাই না। কারণ সেই অশিক্ষিত মানুষ, যারা বই পড়তে পারেন না, বই যাদের হাতে কখনো
বিশল্যকরণী হয়ে ওঠে না। সে মানুষ জানেন না লোকসভা কী, বিধানসভা কী, সংবিধান কী, অধিকার কী। সেইখানে রাখলে আমাদের খুব সুবিধে হয় তাদের ওইখানে রেখে দিতে। তাই সেই ভোট ব্যবস্থায় অংশ নিতে আমার লজ্জা হয়, গ্লানি হয়, ঘৃণা হয়। আমি ভোট দিই না, এই প্রক্রিয়ার আমি অংশ নেব না। এটা আমার একার সংকল্প। এবং মানুষ হিসেবে, মানুষ ট্রাইবের অংশ হিসেবে এই বেছে নেওয়ার, এই সিদ্ধান্ত নেবার, চিন্তা করে আমার বুদ্ধি দিয়ে, আমার বিবেক দিয়ে এই সিদ্ধান্ত আমি নিতে পারি। অন্তত এখনও আমার সেই অধিকার আছে। সেই অধিকার ছিনিয়ে নেবার সমস্ত রকম চক্রান্ত চারিদিকে বলবতী। তবু এখনও আছে, যতক্ষণ আছে বলেছি তো প্রাণান্ত চেষ্টা করে যাব। তার ফলে আমি খুব একটা এই ভুবনায়ন, তার প্রত্যক্ষ সাক্ষাৎ প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে একটা বড় চিন্তা, একটা বড় ভাবনা। আমাকে এমন নিষ্পেষণ করে, আমাকে নির্যাতন করে, আমাকে যাতনা দেয়, যে ওইগুলো নিয়ে ভাবনা। অনেকে ভাবুন, তারা চেষ্টা করুন, তাদের ভাবনা আমি শুনব, তারা যখন লিখবেন আমি পড়ব। আমার ভাবনার বৃত্ত আমি যত দূর পারি ছড়িয়ে রাখব, তাতে কোনো অবরোধ আমি মানি না, তার কথা আমি ভাবি না। শ্রমিকদা খুব সুন্দরভাবে বললেন। আপনার জায়গাটা আপনি দখল করে রেখেছেন এবং তার থেকে সরতে চান না, যাই হোক না কেন। এবং এই যে বইয়ের মাধ্যমে যে এত শিক্ষা লাভ করেছেন, আমি এইখানে একটা পাল্টা প্রশ্ন করছি যে এই যে শিক্ষা লাভ বইয়ের মাধ্যমে হয়েছে, সেই শিক্ষার লাভটা যে অন্যদেরও দিতে পারছেন একটা অনলাইন প্ল্যাটফর্মে, যেমন আপনি সিনেগেল বালির সঙ্গে করছেন, আরও 10 জনের সঙ্গে আপনি সেটা শেয়ার করতে পারছেন, সেই সুযোগটা তো করে দিয়েছে এই ইন্টারনেট, নাকি? সেটা আপনি একমত হবেন কি হবেন না? যে ওটারও তো একটা দাম আছে। আপনি যেইভাবে বই পড়ে শিক্ষা অর্জন করেছেন, সেই শিক্ষার থেকে, আপনার শিক্ষা থেকে অন্য লোকে যাতে লাভবান হতে পারেন, সেইটার একটা প্ল্যাটফর্ম তো তৈরি করে দিচ্ছে এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো। আমার কথায় বোধহয় এটা আমি স্পষ্ট করতে পেরেছি। যদি না পেরে থাকি তাহলে স্পষ্ট করি যে প্রযুক্তির সঙ্গে আমার কোনো লড়াই নেই। প্রযুক্তি মানুষের সৃষ্টি। প্রযুক্তি এই বইয়ের শিক্ষা, বিদ্যা, তার থেকেই প্রযুক্তির উদ্ভব, উত্তরণ, বিকাশ। আমি কেন অস্বীকার করব? একেবারে অস্বীকার করি না। তার যাবতীয় সুযোগ, যেটা আমার এই আত্মপ্রকাশ, আমার মাস্টারমশাইরা আমাকে শিখিয়েছেন, সেই শিক্ষা তাঁরা আমাকে শিখিয়েছেন দান করতে, ভাগ করে নিতে, অন্য মানুষকে দিতে, নয়তো শিক্ষার কোনো মানে হয় না। শিক্ষা ডোবা পুকুর নয়, শিক্ষা সমুদ্র। তাই আমার মাস্টারমশাইরা আমাকে তাই শিখিয়েছেন। তাই আমি যতভাবে সুযোগ পাব আরও মানুষের কাছে আমার যেটুকু জানা, যেটুকু শেখা, সেটা পৌঁছে দেবার, আমি সেটা গ্রহণ করব। আমার তার সঙ্গে কোনো বিরোধ, কোনো দ্বন্দ্ব নেই। আমি অনলাইনের জটিলতা আছে তার প্রযুক্তির, সেটা আয়ত্ত করা, সেটা শিখে নেবার ক্ষমতা হয়তো আমার নেই। 80 বছর বয়সে অনেক কিছু ঝিমিয়ে আসে,
একটু থিতি আসে, তার খেসারত দিতে হয়, সেটাকেও অস্বীকার করতে পারি না। কিন্তু বন্ধু বান্ধবরা আছেন, আমার ছাত্রছাত্রীরা আছেন, তারা সাহায্য করে ওই আন্তর্জালে পৌঁছে যাওয়ার পথটা আমাকে ধরিয়ে দেন। ধরিয়ে দিলে সে পথ আমি গ্রহণ করি, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, ভালো লাগে, খুবই ভালো লাগে। অনেক মানুষ যাদের সঙ্গে আমি এখনই সরাসরি যোগাযোগ করতে পারবো না, স্বাস্থ্যের কারণে, পরিবেশের কারণে, তাদের কাছে পৌঁছতে পারছি। ব্যাঙ্গালোর থেকে একজনরা অনেকগুলো অনুষ্ঠান করলেন আমার সঙ্গে। আমার বহুদিনের পুরনো বন্ধু, দেখা হচ্ছে না বহুদিন, কষ্ট হয়, দুঃখ হয়। প্রণব বর্ধন, অর্থনীতিবিদ, প্রতি বছর আসেন, কলকাতা আসেন, শান্তিনিকেতনে একটা কাজ করে যাচ্ছেন কতদিন ধরে। উনি এবং ওর আমাদেরও প্রয়াত অসমবয়সী বন্ধু অশোক রুদ্র, আপনারা জানেনও না হয়তো, যে অশোকদা আর প্রণব এরা একটা সময় স্থির করেন যে শান্তিনিকেতনের কাছাকাছি আশেপাশে গোটা 20 গ্রাম তার 100 বছরের সামাজিক অর্থনৈতিক ইতিহাস, সেখানে মানুষের জীবন প্রতিদিন প্রতি বছর ধরে 100 বছর ধরে কী করে আস্তে 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 পাল্টাচ্ছে, এটাকে তারা নথিবদ্ধ করবেন। অতীতের 100 বছর নয়, এখনকার 100 বছর। প্রায় 20টা মতো গ্রাম, সেখানে তারা তাদের গবেষক ছাত্রছাত্রীদের ছড়িয়ে দিয়েছেন, তাদের বৃত্তির ব্যবস্থা করেছেন যাতে কাজটা তারা করতে পারেন। তারা খুঁটিয়ে খুঁটিয়ে গিয়ে ওই গ্রামের মানুষগুলোর, সেখানে প্রযুক্তি এলো, সেখানে বেতার এলো, সেখানে আরেকটা কিছু এলো, রাস্তাটা পৌঁছলো, যানবাহন পাল্টালো, এবং কী করে মানুষের জীবন পাল্টালো, তাদের ভাবনা চিন্তা পাল্টালো। এটা প্রতি বছর ধরে 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 এই নথির কাজ করে যাচ্ছেন। অশোকদা চলে গেছেন, প্রণব বিদেশে, কিন্তু প্রতি বছর 2 বার আসেন। এসে ওই ছাত্রছাত্রীরাও পাল্টে গেছে, তারা তাদের কর্মক্ষেত্রে কর্মজীবনে চলে গেছে, নতুনদের তারা নিয়োগ করেছেন, কাজটা কিন্তু চলছে। 100 বছরের এইরকম একটি ইতিহাস লেখা হবে, 20টা গ্রামের জীবনের পাল্টানোর ইতিহাস। এই কাজটা করে যাচ্ছেন, কোনো প্রচার নেই, কোনো লেখালেখি হয়নি, আপনারা শোনেননি কোনো দিন। আমি প্রণবের বন্ধু বলে প্রণব আমার সঙ্গে কথা বলেছেন, অশোকদা বলেছেন আমাকে যখন কাজ শুরু হয়েছে। প্রণব প্রতি বছর আসেন, আটকে গেছেন, এই বছরটা আসতে পারেননি। প্রণব মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান। আপনারা জানেন যে ওখানে ওই সুযোগ আছে, যে অধ্যাপকদের সুযোগ আছে, তারা অবসর না নিয়ে আমরণ কাজ করে যেতে পারেন। প্রণব এখনও পড়ান বার্কলিতে। ওরা রবীন্দ্রনাথকে যাপন করছেন বার্কলিতে বসে। এই নতুন প্রযুক্তির কল্যাণেই সেটা সম্ভব। তো তাতে আমরা অনেকেই এখান থেকে, আমি, সুকান্ত চৌধুরী, রুশতী সেন, দিল্লি থেকে তনিকা সরকার, সুপ্রিয়া চৌধুরী কলকাতা থেকে, শিকাগো থেকে দীপেশ চক্রবর্তী, দিল্লি থেকে আশিস নন্দী, আমরা সকলে, আমার বিজ্ঞানী বন্ধু বিকাশ সিংহ, পার্থ ঘোষ, তাদের সঙ্গে আমিও ছিলাম, আমরা রবীন্দ্রনাথের নানা দিক নিয়ে, রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা নিয়ে, রবীন্দ্রনাথের নারী ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি আন্তর্জালের মাধ্যমে। এবং যাদের
দেখিনি কোনো দিন এমন মানুষও গ্রহণ করছেন, প্রশ্ন করছেন আমাকে, সেই প্রশ্ন আমার অন্য ভাবনা, অন্য প্রশ্ন উস্কে দিচ্ছে। অস্বীকার করব কেন? উল্লসিত হয়েছে, আনন্দিত হয়েছি। এবং প্রণবের সঙ্গে দেখা হয় না, কিন্তু তো দেখলাম আন্তর্জালে, আমরা কথা বললাম। আমার বক্তৃতার একটা দিনে 2 দিন অংশগ্রহণ করেছি এই পর্যায়ের মধ্যে। আমারকে একদিন বেছে নিতে বলা হয়েছিল আমার বিষয়। আমি বিষয় বেছে নিয়েছিলাম 2 মহাযুদ্ধের মধ্যে রবীন্দ্রনাথ কী ভাবছিলেন, কী চিন্তা করছিলেন। ওটা আমাকে ভীষণ তাড়িত করে, কারণ আমরা তো একটা মহাযুদ্ধের মধ্যেই বাস করছি। আমার প্রয়াত বন্ধু অলোক রঞ্জন যুদ্ধের ছায়ায় বলে একটা বই লিখেছিলেন, যার ভূমিকায় উনি বলেন যে আমি একদিন সকালে গিয়ে এই নিয়ে কথা বলছিলাম, যুদ্ধ নিয়ে। যুদ্ধ কীরকম শেষ হয় না, চলতেই থাকে, আমরা যুদ্ধের মধ্যেই বাস করছি। কিন্তু তার থেকে এই বইটা বেরিয়ে আসে, লিখেছেন অলোকদা বইয়ের শুরুতে। এবং বইয়ের শুরুতে ওই ছোট্ট একটু ভনিতাটুকু দিয়ে যেখানে আসল বইটা শুরু করেন, সেখানে ওর খুব প্রিয় জার্মান মহিলা কবি ইঙ্গেবর্গ বাখম্যান তার একটা উদ্ধৃতি দেন তার একটা কবিতার, যাতে ইঙ্গেবর্গ বাখম্যান বলেন, যুদ্ধ এখন আর ঘোষিত হয় না, যুদ্ধ চলতেই থাকে। এই কবিতার ছত্র দিয়ে বই শুরু করে অলোকদা 8 পৃষ্ঠা ধরে একটা তালিকা দেন, অমোঘ একটা তালিকা। প্রথম মহাযুদ্ধ যেদিন শেষ হয়েছে সেই তারিখটা দিয়ে তালিকাটা শুরু হয়, তারিখের তালিকা। সেখান থেকে ওর বই যেদিন শেষ হয়েছে 2010 কি 11 সালে, প্রত্যেক দিন পৃথিবীতে কোথাও না কোথাও যুদ্ধ ঘটে চলেছে এবং মানুষ নিহত হয়েছে, তার তালিকা দিয়ে যান। তো এইটা আমাকে ভীষণ তাড়িত করে। আজও যুদ্ধ চলছে, মানব দৃষ্টিতে সেটাকে দেখতে পান এবং ওই উচ্চারণ করেন। সেই উচ্চারণ আজকেও আমাকে তাড়িত করে। তাই নিয়ে কথা বললাম বার্কলির এই আন্তর্জালিক অনুষ্ঠানে, 2 মহাযুদ্ধের মধ্যে রবীন্দ্রনাথ। পারলাম তো, প্রশ্ন এলো কত, আরও ভাবলাম, কিছু মানুষকে তো ভাবাতে পারলাম। অলোকদার ওই চিন্তায়, ইঙ্গেবর্গ বাখম্যানের কথা, যুদ্ধ এখন আর ঘোষিত হয় না, যুদ্ধ চলতেই থাকে। হ্যাঁ, যুদ্ধ তো চলতেই থাকবে। আর ভালো কথা শুনলে যে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। কাজেই আমি সমিতা আপনার কাছে আরেকবার ফিরে আসবো। এই যে স্বপ্নময় যেই কথাটা দিয়ে শুরু করেছিলেন, ডিজিটাল ডিভাইড, হ্যাঁ, সেই নিয়ে আলোচনাটা শুরু হয়েছিল। তো তাতে আমার মনে পড়ে গেল আপনারই একটা গল্প, সেটা যদি আমাদের শোনান শেষে, যে শান্তিপুরের ওই লোকটি যে কলকাতায় এসে বই কিনে নিয়ে যায়, যেহেতু তাদের অ্যাক্সেস নেই ওইখানে, সেই গল্পটা যদি একটু শেয়ার করেন, আমার খুব ভালো লেগেছিল সেটা। এখন না, নেক্সট রাউন্ডে আসুন। তো স্বপ্নময় এবং জামাল সাহেবকে আমার একটা প্রশ্ন, কারণ আমরা অডিয়েন্সের কাছ থেকেও কিছু প্রশ্ন নেব, খানিকটা সময় এগিয়ে এসছে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে ইন্টারনেটের জগতে একসময় স্বপ্নময় আপনার গল্প টল্প নিয়ে তো খুব হইচই হয়েছিল, তখন হইচই চ্যানেলটা হয়নি মানে, কিন্তু খুব হইচই হয়েছিল যে হলদে গোলাপের প্লেজারাইজেশন, এইসব নিয়ে অনেক কথাবার্তা চলেছিল। তো আমার প্রশ্ন আপনাদের দুজনের কাছে
যে এই ইন্টারনেটের জগৎ এই প্লেজারাইজেশনটাকে আরো কি সহজ করে দিয়েছে? হ্যাঁ, মানে সোজা কথাই বলছি, একদম রাগঢাক না দেখেই বলছি সহজ করে দিয়েছে। হ্যাঁ, আর উদাহরণ দিতে গেলে অনেক কিছু বলতে হবে। এখন খুব সহজেই প্রেজারাইজ করা যায়, কিছু ছিনিয়ে নেওয়া যায়, খামচিয়ে নেওয়া যায়, আইডিয়া চুরিও করা যায়, এবং একটা মুখোশ পড়ানোটা খুব সোজা, খুব একটা কঠিন ব্যাপার নয়। একটা মূল যেটা নিউক্লিয়াস, যেটা একটা মানে পদার্থেরও মূল যেটা মূল জায়গাটা হচ্ছে তার নিউক্লিয়াস, আর একটা কোষেরও সেলেরও তো হচ্ছে মূল জায়গাটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখানে যেমন ওই প্রোটন নিউট্রনটা, আর ওখানে সেই ভেতরকার ডিএনএটা, মোট কথা ওইটা চুরি করে নেওয়া যায়। তারপরে আমি তার চারদিকে কি দেব বানাবো সেটা আলাদা কথা। সেটা কিন্তু আসলে ইন্টারনেটে সহজ হয়েছে, কিন্তু এটা আগে সিনেমা থেকে হতো। একজন লেখক সে সিনেমা থেকে দেখে ওখান থেকে একটা আইডিয়া পেয়ে সেটাকে অন্যরকমভাবে সে হয়তো তার অন্য ফর্মে সেটাকে প্রেজেন্ট করতো। ইভেন ছবি থেকেও হয়। তো এই যে হ্যাঁ। আজকালকার এই ওটিটি প্ল্যাটফর্ম, হ্যাঁ। তাতে আমাদের তো অ্যাক্সেস কত বেড়ে গেছে, কত রকম ছবি দেখতে পাই বিভিন্ন প্রান্ত থেকে, হয়তো। তো তাতে তার স্কোপটা তো আরো বেড়ে গেল। হ্যাঁ, বেড়ে গেছে। এবং কেউ বলে যে আমি অমুক ছবি থেকে এটা এসছে, এরকম তো হয়। এই যে ধরুন দালির যে ছবিগুলো, এই যে এই সময়ে যে করোনা পিরিয়ডটা গেল, সেই সময়ে এই ব্যাপারটাগুলো যখন কেমন করে কাটছে, কি হবে না হবে কিছু জানি না, তখন যে মুঞ্চের যেটা ওই স্ক্রিন। হ্যাঁ, স্ক্রিম ছবিটা হাঁ করে যে রয়েছে, দুটো কান দুপাশে, বিরাট লম্বা লম্বা দুটো হাত, মুখটা হাঁ করা, পেছনে একটা ভাঙা সাঁকো, এবং আকাশটা কীরকম একটা আবছা। হ্যাঁ, ওই ছবিটা তো আমি জানি না কি করতে হবে, ভয়, একটা হাঁ করে রয়েছি আমি। সেই সামনে আমার করোনা, আমি বাঁচবো কি না কিছুই তো জানি না। তখন একটা বিশাল ভয়, তখন একটা ছবি তখন বেশি আমাকে ইমপ্রেস করছে। হ্যাঁ, কিংবা দালির যেই ছবিগুলো, এখন যেই সময়টার কথা যখন শ্রমিকদা বলছেন, এই 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 ওই যে পারসিস্টেন্স অফ টাইম, হ্যাঁ, এই 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 দালির ওই সিরিজটা, ওই ছবিগুলো তো এখনকার ছবি। এবারে মুশকিলটা হচ্ছে ছবি থেকে আমি ওটাকে ভাষায় ট্রান্সলেট করতে পারছি কি না। এবং যেটা কথা সাহিত্যের মুশকিলটা হচ্ছে, সেটা করতে গেলে তাকে একটা ক্যারেক্টার করতে হয়, তাকে কতগুলো এই তো আমি ছোট্ট কথা বলি, একটা এসে গেল বলে বলছি। আমার আরেকটা তরুণ ছেলে, তার নাম অরিন্দম বসু। অরিন্দম বসুর একটা উপন্যাস পড়েছিলাম আমি বেশ কয়েক বছর আগে, ওর নাম হচ্ছে খেলা। ছবিটাই হচ্ছে 5টা 7টা আড্ডা মারতে মারতে চল খেলি, ওরা বল খেলতে লাগলো, কিন্তু কোনো ফুটবল নেই, ফুটবল ছাড়াই ওরা খেলছে। খেলতে খেলতে এখানে গোল দিচ্ছে, পাস কাটাচ্ছে, ড্রিবল হচ্ছে, ফাউল হচ্ছে, আলটিমেটলি খেলা শেষ হয়ে গেল, কোনো রেফারি বাঁশি বাজালো এবং বলটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল, ইয়ার মতন কাজে চলে গেল। আমি একটা ছবি দেখেছিলাম, এই ছবিটার নাম এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। সেই ছবিটায় আছে, ফিল্মটা অত ইতালিয়ান বোধহয় কোনো, তো সে হচ্ছে ওই একটা এরকম একটা জায়গা, সেখানে একটা একটা ফাংশন হচ্ছে, যে গান করছে সে, ওর ভীষণ ক্রেজ তার গানের জন্য, এবং সে ভীষণ পাগলের মতন গান করছে, এবং করতে করতে তার ওই স্ট্রিং ইনস্ট্রুমেন্ট যেটা ছিল না, এটা ভেঙে গেল, মানে ছিঁড়ে গেল সেতারটা, গিটারটা ছিঁড়ে গেল। যখন ছিঁড়ে গেল দেখলো ওটা দিয়ে কোনো কাজ হবে না, তখন ছুঁড়ে ফেলে দিল। তখন ওটাকে নেবার জন্য কামড়ি খামচি হ্যান ত্যান করে ওটাকে নিল কেউ, নিয়ে এসে ছুটলো, এবং ছুটতে ছুটতে একটা ছেলে ভাবলো আমার তো এটা পাওয়া তো হয়েই গেল, এটা নিয়ে কি আমি পেয়েছিলাম, আমি তো ছিনিয়ে তো নিয়েছি। নেবার পরে যখন ছুটলো, ওর পেছন পেছন আরও সবাই ছুটলো, দেখছে সবাই ছুটছে, আবার ছুঁড়ে ফেলে দিল, আমার দরকার নেই, আমার পাওয়া হয়ে গেছে, এবং বাকিদের মধ্যে কামড়ি চলতো। এটা ফিল্মের ছিল। কেমন ওই সিনেমাটা দেখতে গিয়ে, ওই গল্পটা, ওই যে খেলাটা করতে গিয়ে আমার ফিল্মের কথাটা মনে পড়ে যাচ্ছিল। এখন এই প্রসঙ্গ উঠলো বলে আবার মনে পড়লো। ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার এক এক রকমভাবে হয়। হ্যাঁ, আখতারুজ্জামান ইলিয়াসে যখন পাটা অপারেশন হয়েছিল,
আমি ওনাকে উনি বললেন যে কেমন আছেন, বললো ভালোই আছি। আর এই যেই